বের করছেন? দেখেন, আচ্ছা, মুভমেন্ট অফ জিআইটি হচ্ছে, তাহলে মাউথে খাবার দাবারে কি কি মুভমেন্ট হয়, মানে পুরো জিআইটি তে একটা কোথায় কোথায় হবে, মাউথে হবে, ইসোফেগাসে হবে, তারপরে কি স্টোমাকে স্মল ইন্টেস্টাইন, লার্জ, এবং এগুলার এপিথেলিয়াল টিস্যুতে কি লেগে আছে, ভিলাই থাকে, তাহলে ভিলাইতে মুভমেন্ট। আর ফার্স্টে মাউথে মুভমেন্টটা কি হবে, মাউথের মুভমেন্ট হচ্ছে ম্যাস্টিকেশন বা চুইং, যেটাই বলেন, খাবার দাবার যে চাবাচ্ছেন এটা। ইসোফেগাসে কি সোয়ালোইং মানে কি গলধঃকরণ। তারপরে স্টোমাকে হবে মিক্সিং মুভমেন্ট, তার আমি যে খাবারগুলা খাচ্ছি সেই খাবারগুলা ভিতরে যাওয়ার পরে খাবারগুলাকে ফার্স্টে জুসের সাথে, ডাইজেস্টিভ জুসের সাথে মিক্স হতে হবে, তাহলে এটা মিক্সিং মুভমেন্ট। তারপরে আছে প্রপালসিভ মুভমেন্ট, যেটাকে বলে পেরিস্টালসিস। এটা কি, খাবারগুলো যে অ্যাবরাল ডিরেকশনে নামতেছে, উপর থেকে নিচের দিকে একই দিকে খাবারগুলি নামতেছে, এটাকে বলা হয় প্রপালসিভ বা পেরিস্টালসিস মুভমেন্ট। তারপরে আছে হাঙ্গার কন্ট্রাকশন, খিদা লাগলে স্টোমাক কন্ট্রাক্ট করে, তাতে আমরা ক্ষুধাটা বুঝতে পারি, তাহলে এগুলো গেল স্টোমাকের মুভমেন্ট। এরপর আসেন স্মল ইন্টেস্টাইনের মুভমেন্টটা কি, স্মল ইন্টেস্টাইনে আছে মিক্সিং মুভমেন্ট, এখানেও মিক্স করতে হয় খাবারগুলোকে, মিক্স করার সেগমেন্টের মধ্যে স্টোমাক তো, স্মল ইন্টেস্টাইন তো অনেকগুলো সেগমেন্টে ভাগ করা, তাহলে সেই সেগমেন্ট গুলাতে সেগমেন্টেশন হয়, ওগুলা আলাদা এক একবার এক একটা সেগমেন্টে মিক্সিং হয়, তাহলে সেগমেন্টেশন, প্রপালসিভ মুভমেন্টটাও একই, পেরিস্টালসিস, আর আছে পেন্ডুলার মুভমেন্ট, সরলদোলকের মতো। তাহলে এটা স্মল ইন্টেস্টাইন। এরপর আসলে লার্জ ইন্টেস্টাইনও মিক্সিং মুভমেন্ট এবং প্রপালসিভ মুভমেন্ট। নাম আছে একটা, মিক্সিং মুভমেন্টের নাম হচ্ছে হাস্ট্রেশন, আর প্রপালসিভ মুভমেন্টের নাম হচ্ছে মাস মুভমেন্ট। তারপরে আসেন ভিলাইয়ের মুভমেন্টটা কি, সাইড টু সাইড মুভমেন্ট। ভিলাইগুলো তো আঙ্গুলের মতো থাকে, মানে ওই যে ব্রাশের মতো, সোজা কথা, আমরা যে ঝাড়ু দিই, ঝাড়ু ব্রাশের মতো থাকে ভিলাইগুলা, তাহলে এই ব্রাশ গুলা সাইড টু সাইড মুভ করে, এবং এছাড়া তারা কি করতে পারে, পাম্প করতে পারে। তাহলে এটা দুই ধরনের মুভমেন্ট ভিলাইয়ের। তাহলে আমরা বেসিক মুভমেন্ট কি কি পেলাম, বেসিক মুভমেন্ট হচ্ছে দুইটাই, একটা মিক্সিং মুভমেন্ট আর একটা হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট, এই দুইটা হচ্ছে বেসিক মুভমেন্ট। এখন মিক্সিং মুভমেন্টটা আগেই বলছি আমরা, মিক্সিং মুভমেন্টটা কি, ফুডের সাথে যে ইন্টেস্টিনাল কন্টেন্ট বা ডাইজেস্টিভ জুস এগুলা সব একসাথে যে মিক্সড হবে, সেটাই হচ্ছে মিক্সিং মুভমেন্ট। এটা কি ধরনের, ফিক্সড, মিক্সিং মুভমেন্টটা ফিক্সড। প্যাটার্ন কি, প্যাটার্নটা হচ্ছে একবার কন্ট্রাকশন হবে, একবার রিল্যাক্স করবে খাবার মিক্স করার জন্য, এটা তো বুঝতেছেন। ধর খাবার যাওয়ার পরে এই যে এরকম একটা সেগমেন্টে কন্ট্রাকশন হবে, আরেকটা রিল্যাক্স হবে, কন্ট্রাকশন হবে, রিল্যাক্স হবে, এইভাবেই খাবারগুলা একসাথে মিক্সড হবে, একবার কন্ট্রাকশন একবার রিল্যাক্স হবে। আচ্ছা, কজ কি, মিক্সিং মুভমেন্টের কজ হচ্ছে ওই একই কথা, কন্ট্রাকশনের জন্য, পেরিস্টালসিস এর কারণে যে কন্ট্রাকশন হয় সেটার জন্য। পেরিস্টালসিস কি বললাম, উপর থেকে যে নিচের দিকে নামতেছে খাবারগুলা। আচ্ছা, এছাড়া কি আছে, লোকাল কনস্ট্রিকশন অফ স্মল সেগমেন্ট অফ গাট, যে এটি বিভিন্ন জায়গায় হচ্ছে কনস্ট্রিকশন থাকে, কনস্ট্রিকশন মানে বুঝেন তো, এরকম চাপানো থাকে এক একটা জায়গায়, এই চাপানো জায়গাগুলোর কারণেই হচ্ছে আপনার মিক্সিং মুভমেন্টটা হয়। আর মিক্সিং মুভমেন্টের কি, মুভমেন্টের পারপাসটা কি, মুভমেন্টের পারপাস হচ্ছে ফুড পার্টিকেল গুলাকে ডাইজেস্টিভ জুসের সাথে মিক্স করা এবং অ্যাবজর্পশনে সাহায্য করা, কারণ এই ভালোভাবে মিক্সড হলে যেখান দিয়ে অ্যাবজর্পশন হবে সেই জায়গাতে মন্ডটাকে নিয়ে যেতে পারে। তাহলে এগুলো হচ্ছে মিক্সিং মুভমেন্টের আপনার পারপাস। এরপরে আসেন প্রপালসিভ মুভমেন্টটা কি, প্রপালসিভ মুভমেন্ট হচ্ছে যে মুভমেন্টে ইন্টেস্টিনাল কন্টেন্টটা অ্যাবরাল ডিরেকশনে যায়, তার মানে মাউথ থেকে অ্যানাসের দিকে, নিচের দিকে নামবে, মাউথ থেকে অ্যানাসের দিকে যাবে,
এটা হচ্ছে প্রপালসিভ মুভমেন্ট। এটা কি ধরনের? ট্রান্সলেটরি মুভমেন্ট, এবং এখানে হচ্ছে ফুড পার্টিকেল গুলো অ্যানাসের দিকে যাচ্ছে। প্যাটার্ন কি? প্রক্সিমাল কন্ট্রাকশন এবং ডিসটাল রিল্যাক্সেশন। তার মানে যদি আপনি এতখানি হয়, তাহলে এই উপরের সেগমেন্টটা কন্ট্রাকশন করবে, নিচের সেগমেন্টটা রিল্যাক্স হবে। উপরেরটা কন্ট্রাকশন, নিচেরটা রিল্যাক্স। তাহলে উপরে চাপ দিবে, নিচে খুলবে, তাহলে নিচের দিকে খাবার যাবে। আবার উপরে চাপ দিবে, নিচে খুলবে, নিচের দিকে খাবার যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আপনারা তো কোনো কথাই বলেন না। আপনারা কি বুঝেন না, না বুঝেন, থাকেন না না থাকেন, কোনো কিছু বুঝতে পারি না। ম্যাম, জিআইটির মুভমেন্টে কি হচ্ছে মিক্সিং মুভমেন্ট, প্রপালসিভ মুভমেন্টের ডেসক্রিপশন দেওয়া লাগবে? জি, ডেসক্রিপশন দেওয়া লাগবে। ওকে ম্যাম। আচ্ছা, তাহলে উপর দিকে কন্ট্রাকশন হবে, নিচের দিকে খুলে যাবে। তাহলে উপর থেকে নিচে জিনিসগুলো নেমে যাবে, আবার ওখানে কন্ট্রাকশন হবে, নিচে খুলবে, এভাবে করে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। এবং এটার কারণ কি? কারণ হচ্ছে গাট ওয়ালে যখন অনেক ফুড জমা। আচ্ছা, এখন এটা পারপাস কি? পারপাস হচ্ছে ওই যে ফুডটাকে অ্যাবোরাল ডিরেকশনে নিয়ে যাওয়া, মানে অ্যানাসের দিকে নিয়ে যাওয়া, এবং এক্ষেত্রেও ডাইজেস্টিভ জুসের সাথে ফুড পার্টিকেল গুলা মিক্সড হয়। তাহলে বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা, এখন ফিজিওলজিক্যাল প্রসেস ডিআইটি পারফর্মে কেউ আপনারাই বলেন কি কি পাইলেন এখন পর্যন্ত, কত কিছু পাইছেন, কি কি পাইলেন ফিজিওলজিক্যাল প্রসেস? ডাইজেশন, অ্যাবজর্পশন। হুম, আগে প্রথম থেকে বলেন, প্রথমে খাবার কি করছে? ইনজেকশন, তারপর সোয়ালিং করেছি, তারপর তারপরে চিবাইছেন, মাস্টিকেশন, মাস্টিকেশনের পরে সোয়াল। সেটাকে বের করে দিবেন। বুঝতে পারলেন? আচ্ছা, ডেফিকেশন তাহলে কি? মলত্যাগ। তাহলে এগুলা হচ্ছে জিআইটি মুভমেন্ট। এরপরে যান ডেফিকেশনে। পাইছেন? জি ম্যাম। ওকে, ডেফিকেশন কি? ডেফিকেশনটা দেখেন, যখন হচ্ছে ফিসেস গুলা রেকটামে যায়, রেকটামের দিকে গেলে ওইখানে তো একটা ফোর্স দেয়, তাই না? ফিসেস গুলা রেকটামের দিকে একটা ফোর্স দিচ্ছে, এই ফোর্সের কারণে ডেফিকেশনের ডিজায়ার হয়। তাহলে ডেফিকেশনের এই ফোর্সটা ডেফিকেশনের ডিজায়ার করে। মানে যখন এই ডিজায়ারটা হয়, এই ডিজায়ারটা কি হয়? আপনার ব্রেনের সিগন্যাল পাঠায় যে ডেফিকেশন করতে হবে। যখনই এই আপনার ফিসেস গুলা রেকটামের দিকে মুভমেন্ট করে ফোর্স দিচ্ছে, তখনই ডেফিকেশনের ডিজায়ার হবে। ইমিডিয়েটলি ডিজায়ার হলে সেটা ডেফিকেশন করার জন্য ব্রেইনে সিগন্যাল পাঠাবে। তখন কি করবে? ব্রেইন থেকে আবার রিফ্লেক্স আসবে, রিফ্লেক্স এসে সে কি করবে? রেকটামকে কন্ট্রাকশন করবে। তাহলে রেকটামে চাপ দিবে। রেকটামের পরে কে? অ্যানাস। তাহলে রেকটামে যদি চাপ দেয়, তাহলে সবকিছু অ্যানাসে চলে যাবে না? কারণ হচ্ছে তখন যে রেকটামের স্ফিংটারটা থাকবে, রেকটামের স্ফিংটারটা খুলে যাবে। তাহলে রেকটামটা কন্ট্রাকশন করবে, রেকটামের মাসল গুলো কন্ট্রাকশন করবে। আচ্ছা, রেকটামটা হচ্ছে কন্ট্রাকশন করবে, রিফ্লেক্স কন্ট্রাকশন হবে, এবং অ্যানাসের যে মানে রেকটামের যে ইয়া আছে স্ফিংটার, সেটা রিল্যাক্স হয়ে যাবে। তখন কি হবে? সবগুলো মল রেকটাম থেকে অ্যানাস দিয়ে বের হয়ে যাবে।
এটাকে বলে ডেফিকেশন। ডেফিকেশনের ডেফিনেশন বুঝতে পারছেন? আপনারা কথা বলেন না কেন বলেন তো? ম্যাম আরেকবার একটু বলবেন? তো সেটা তো বলবেন আপনি, না বুঝলে বলেন না। অদ্ভুত অবস্থা। অন্যান্য ব্যাচে তো এত প্রবলেম হয় না, আপনাদের খালি জিজ্ঞাসা করতে হয়। আচ্ছা তাহলে যখন এই যে ফিসেস মানে কি মল, যখন মলটা হচ্ছে রেকটামে যাবে, স্ট্রাকচার যদি না পারেন তাহলে জীবনও বুঝবেন না। মানে যদি আপনি ডাইজেস্টিভ সিস্টেমের পার্টস না জানেন, তাহলে রেকটামের পরে কি আছে অ্যানাস। রেকটামের দিকে যখন ফিসেস গুলা যাবে, ফিসেস গুলা গেলে ওই মুভমেন্টে একটা ফোর্স দিবে। ফিসেস ফোর্স দেওয়ার পরেই হচ্ছে ডেফিকেশনের ডিজায়ার হবে, মল ত্যাগের ইচ্ছা হবে, ইনিশিয়েট হবে ইমিডিয়েটলি। তখন কি করবে, ওই সিগন্যালটা ব্রেনে চলে যাবে যে মল ত্যাগ করতে হবে, ডেফিকেশন করতে হবে। ব্রেন আবার কি করবে, ব্রেন ওইখান থেকে রিফ্লেক্স পাঠায় কন্ট্রাকশন করাবে। রেকটাম আছে যে, রেকটামটাকে কন্ট্রাকশন করাবে। আর রেকটাম যদি আমার কন্ট্রাকশন হয়, আর রেকটামের যে মুখটা স্ফিংক্টারটা যদি আমার রিল্যাক্স হয়, তাহলে রেকটাম কন্ট্রাকশন করতেছে, স্ফিংক্টার রিল্যাক্স হচ্ছে, তাহলে রেকটাম থেকে সব ফিসেস স্ফিংক্টারে চলে যাবে না? জি ম্যাম। তো যেদিকে রিল্যাক্স হবে সেদিকে চলে যাবে। তাহলে স্ফিংক্টারে যখন গেল, সেখান থেকে অ্যানাস দিয়ে বের হয়ে যাবে। আর বের হয়ে যাওয়াই হচ্ছে ডেফিকেশন, তাই তো? এবার বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এখন ডেফিকেশন রিফ্লেক্সটা আছে দুই ধরনের। এই যে একটু আগে রিফ্লেক্স কথাটা বলছি, দুই ধরনের রিফ্লেক্স আছে, ইন্ট্রিনজিক রিফ্লেক্স এবং প্যারাসিম্প্যাথেটিক ডেফিকেশন রিফ্লেক্স। ইন্ট্রিনজিক রিফ্লেক্সটা কি দেখে, এটা হচ্ছে পুরো রেকটাম জুড়েই হচ্ছে আপনার মায়োটরিক নার্ভ প্লেক্সাস থাকে। রেকটাম ওয়ালে যে নার্ভ প্লেক্সাসটা থাকে সেটাকে বলে মায়োটরিক নার্ভ প্লেক্সাস। এই মায়োটরিক নার্ভ প্লেক্সাসটাই হচ্ছে সিগন্যাল তৈরি করে সেটা হচ্ছে ব্রেনে নিয়ে যায়। মায়োটরিক নার্ভ প্লেক্সাসটাই কি করে, সিগন্যালটাকে ব্রেনে নিয়ে যায়। এটাকে বলে ইন্ট্রিনজিক রিফ্লেক্স। আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্স। প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্সটা হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক কোনটা না, আপনারা নার্ভাস সিস্টেম পড়েননি। প্যারাসিম্প্যাথেটিক রিফ্লেক্সের নাম হচ্ছে স্পাইনাল কর্ডের স্যাক্রাল সেগমেন্ট। এটা আরো ডিটেলস আপনারা যখন স্পাইনাল কর্ড মানে পড়বেন, নার্ভাস সিস্টেম পড়বেন, তখন বুঝতে পারবেন। স্যাক্রাল সেগমেন্ট অফ দা স্পাইনাল কর্ড হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হিসেবে কাজ করে। কত সেটা, স্যাক্রাল 2, 3, 4। স্যাক্রাল কয়টা আছে, রাস্তাটা সেখান থেকে 2, 3, 4। এই 2, 3, 4টা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক হিসেবে কাজ করে। এটার একটা নাম আছে পেলভিক স্প্ল্যাঙ্কটিক নার্ভ বলে, যাই হোক। আর এই ডেফিকেশন রিফ্লেক্সের মেকানিজমটা কি, তাহলে ফিসেসটা ফার্স্টে রেকটামে গেল, রেকটামে গেলে সে কি করবে, রেকটামের ওয়ালটাকে ডিস্টেনশন করবে। ডিস্টেনশন হবে না ফিসেস যদি রেকটামে যায়? জি ম্যাম। তাহলে কি করবে, ওখান থেকে সিগন্যাল পাঠাবে, ব্রেনে সিগন্যাল পাঠাবে যে এটাকে তাড়াতাড়ি বের করতে হবে, ডিজায়ার হবে ডেফিকেশনে। এই যে ব্রেনের সিগন্যালটা যাবে, অ্যাফারেন্ট সিগন্যাল, তো যেটা উপরে যাচ্ছে অ্যাফারেন্ট, মানে ব্রেনে ঢুকতেছে অ্যাফারেন্ট। তাহলে এই অ্যাফারেন্ট সিগন্যালটা কার মাধ্যমে যাচ্ছে, মায়োটরিক নার্ভ প্লেক্সাসের মাধ্যমে গেল ব্রেনে। তারপরে আবার ব্রেন থেকে কি করবে, ইফারেন্ট সিগন্যাল পাঠাবে, ব্রেন থেকে আবার সিগন্যাল পাঠাবে, ব্রেন থেকে পেরিস্টালসিস মানে সিগন্যাল পাঠায় পেরিস্টালসিস করবে। পেরিস্টালসিস ওয়েভটা কোথায় কোথায় যাবে, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন এবং রেকটাম, এদিকে পেরিস্টালটিক ওয়েভ পাঠাবে। এই ওয়েভটা কি করবে, ওয়েভটা যে ওই এইখানে ওই একই কথা আরো সুন্দর করে লিখতে পারলে, যে ওয়েভটা যে কি করবে, আপনার রেকটামটাকে কন্ট্রাকশন করাবে এবং স্ফিংক্টারটা খুলে দিবে। রেকটাম কন্ট্রাকশন হবে, স্ফিংক্টার খুলে যাবে, তখন কি হবে, ফিসেস গুলা
অ্যানাসের দিকে চলে যাবে, অ্যানাস দিয়ে বাইরে বের হয়ে যাবে। বুঝতে পারলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে ডেফিকেশন রিফ্লেক্স শেষ। এরপরে যেটা সেটা হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া আপনারা জানেন, অলরেডি পারেন, পড়ছেন না? ইয়েতে আপনাদের কমিউনিটি মেডিসিন আছে এখন? ম্যাম এখনো পড়া হয়নি ডায়রিয়াটা। আচ্ছা আমি বলে দিই, স্যার আবার পড়াবে। ডায়রিয়া একদম ইজি। ডায়রিয়া কাকে বলি আমরা, এটা জানেন? জি যে ম্যাম। কোনো রকমের তরল পদার্থ শরীর থেকে বের হয়ে গেলে অতিরিক্ত। ওকে, আচ্ছা সেটা না আসলে যে কোনো রকমের তরল পদার্থ এমন কিছু না, সেটা ডায়রিয়া না। স্টুল বাইর হতে হবে, যে কোনো তরল পদার্থ তো ব্লাডও বের হয়, কত কিছুই তো বের হতে পারে না, এগুলো ডায়রিয়া না রে। ডায়রিয়া হচ্ছে স্টুল বের হতে হবে, স্টুল, মল বের হতে হবে, নাহলে ডায়রিয়া হবে না। বুঝলেন? তাহলে মল বের হতে হবে, কিন্তু সেইটা হচ্ছে কি ধরনের, লুজ স্টুল। তাহলে ডায়রিয়া আমরা কাকে বলবো, লুজ স্টুল প্যাসেজ হলে। বুঝলেন? জি ম্যাম। পাতলা পায়খানা, তাহলে প্যাসেজ অফ লুজ স্টুল। কিন্তু এখানে আপনারা যেটা করেন, আপনারা সময় টময় লিখেন না, মানে কতটুকু বের হবে না বের হবে এগুলা লিখেন না, এগুলা লিখতে হবে। হ্যাঁ, এটা না লিখলে হবে না। তাহলে প্যাসেজ অফ লুজ স্টুল কতবার, মোর দেন 3 টাইমস এ ডে। তাহলে একদিনে যদি 3 বারের বেশি লুজ স্টুল পাস হয়, সেটাকে আমরা বলবো ডায়রিয়া। বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখন ডায়রিয়ার টাইপসটা কিরকম, একটা হচ্ছে ডিউরেশন অনুযায়ী আর একটা হচ্ছে নেচার অনুযায়ী। তাহলে যেটা হচ্ছে 14 দিন কম থাকবে ডায়রিয়া, যেটা ডায়রিয়াটা 14 দিনের কম পারসিস্ট করবে, সেটাকে আমরা বলবো অ্যাকিউট ডায়রিয়া। আর যে ডায়রিয়াটা 14 দিনের বেশি থাকবে, সেটাকে আমরা বলবো ক্রনিক ডায়রিয়া। ঠিক আছে? আর নেচার অনুযায়ী হচ্ছে, যদি বেশি হয় স্টুলের পরিমাণটা, সেটা কত, 200 গ্রাম স্টুল পার ডে। 200 গ্রাম স্টুল পার ডে এর বেশি হলে সেটাকে আমরা বলবো হাই ভলিউম ডায়রিয়া। আর 200 গ্রাম স্টুল পার ডে কম হলে সেটাকে আমরা বলবো লো ভলিউম ডায়রিয়া। বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা গেল। আর কজ কি ডায়রিয়ার, অ্যাকুট ওয়াটারি ডায়রিয়ার, ডায়রিয়ার কজের মধ্যে আছে হচ্ছে আপনার অ্যাকুট ডায়রিয়া আর ক্রনিক ডায়রিয়ার কজ একটু আলাদা। অ্যাকুট ডায়রিয়ার কজ হচ্ছে কিছু আছে ইনফেকশন দিয়ে হয়, কিছু নন ইনফেকশন দিয়ে হতে পারে। কি কি ইনফেকশন করে, আপনার অনেকগুলি নাম আছে, আপনারা পড়েন পছন্দ মতো। ব্যাকটেরিয়ার মধ্যে আছে ভিব্রিও কলেরি, বানানটা ঠিক করে নেন, RAE। হ্যাঁ, ভিব্রিও কলেরি, যেটা কলেরা করে। কলেরার নাম তো শুনছেন আপনারা, জি কলেরার ম্যাম। নাম শুনেন নাই? জি ম্যাম। আচ্ছা, কলেরাতে কিন্তু স্টুলটা কিরকম হয় জানেন? কলেরার স্টুলটা হয় রাইস ওয়াটারি স্টুল, চাল ধোয়া পানির মতো হয়। স্টুলটা দেখতে চাল ধোয়ার পানির মতো হয়। যারা ভাত রান্না করছেন তারা দেখছেন চাল ধোয়া পানি কিরকম হয়, ওরকম হবে। তাহলে ভিব্রিও কলেরিটা কিন্তু নর্মাল স্যালাইন দিলে কাজ হয় না। আমরা যে নর্মাল স্যালাইন খাচ্ছি ওটা দিলে কাজ হয় না, ভিব্রিও কলেরিতে দিতে হয় হচ্ছে, পার্সেন্টেজ তো দিয়ে দিচ্ছেন তাই না আপনারা? জি ম্যাম। আচ্ছা, ভিব্রিও কলেরিতে দিতে হয় রাইস স্যালাইন। আচ্ছা, তারপরে আছে কি, ইস্কারিসিয়া কোলাই দিয়ে হবে ব্যাকটেরিয়ার মধ্যে। তারপরে শিগেলা, সালমোনেলা। এই শিগেলা সালমোনেলা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ইয়া করে, ডিসেন্ট্রি করে, মানে ব্লাড আসে স্টুলের সাথে।
আর ভাইরাসের মধ্যে কি কি আছে দেখেন, ভাইরাসের মধ্যে আছে রোটা ভাইরাস। রোটা ভাইরাস সবচেয়ে কমন। রোটা ভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস, ক্যালসিভাইরাস এবং অ্যাডিনোভাইরাস। আর প্যারাসাইটস এর মধ্যে আছে এন্টামোইবা হিস্টোরাইটিকা, জিয়ারডিয়া ল্যাম্বিয়া এবং হচ্ছে ক্রিপ্টোস্পোরিডিয়াম। তো তাহলে এগুলো ইনফেকশন। এখন সব পড়া লাগবে না, যে কটা ভাল লাগে পড়েন। ভিব্রিও কলেরি, ইস্কুয়েশিয়া কোলাই, রোটা ভাইরাস, এন্টামোইবা হিস্টোরাইটিকা, এই কয়টা অবশ্যই পড়বেন, এগুলো সবচেয়ে কমন। হ্যাঁ, আর নন ইনফেকশাস কজের মধ্যে কি কি আছে? নন ইনফেকশাস কজের মধ্যে আছে আলসারেটিভ কোলাইটিস। এগুলা ডিটেলস বুঝতে পারবেন না, বোঝার দরকার নেই, নাম মনে রাখেন। আলসারেটিভ কোলাইটিস, কজ ডিজিজ, ডায়াবেটিক কিটোসিস, ইউরেমিয়া। কিছু ওষুধ দিয়েও কিন্তু ডায়রিয়া হতে পারে। অনেক সময় সাইড ইফেক্ট হিসেবে ডায়রিয়া হয়। যেমন ধরেন, যখন আমরা অ্যান্টিবায়োটিক খাই, অ্যান্টিবায়োটিকের সাইড ইফেক্ট হিসেবে ডায়রিয়া হতে পারে। ব্যথার ওষুধে এনএসএইডস এও ডায়রিয়া হতে পারে। এছাড়া সাইটোটক্সিক এজেন্ট। সাইটোটক্সিক এজেন্ট মানে কি, যেগুলো আমার সেলের জন্য টক্সিক। ওই যে আমাদের কেমোথেরাপি দিচ্ছি, এই সব ক্ষেত্রে যে ড্রাগ গুলো ইউজ করা হয় ওগুলো সাইটোটক্সিক এজেন্ট। যারা কেমোথেরাপি দেয় তাদের যদি কাছের কারো দেওয়ার ইয়া থাকে, আপনারা হয়তো জানবেন যে খুবই খারাপ অবস্থা হয় কেমোথেরাপি দিলে। পেশেন্ট বমি করতে করতে ব্লাডের সবকিছু তো কমে যায়, পেশেন্ট বমি ডায়রিয়া কন্ট্রোল হয় না, খুব কষ্ট কেমোথেরাপি দেওয়া। আমরা যে দিতাম, আমরা ওই সিরিঞ্জে ডাবল গ্লাভস পরে তারপর পেশেন্টকে দিতাম। তাতেই আমাদের হাত একটু কোনোভাবে যদি ইয়া লাগতো, মানে গ্লাভস এর উপর দিয়ে ইয়া হলো, মনে হয়তো হাত জ্বলতেছে। তাহলে যাকে দেয়া হয় তার কেমন লাগে বুঝেন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রনিক ডায়রিয়ার যে কজ আছে, ক্রনিক কেমোথেরাপি কেন ডায়রিয়ার দেওয়া কজের হয়? ক্যান্সার হলে ওকে ম্যাম। কেমোথেরাপি ক্যান্সারের একটা ট্রিটমেন্ট। কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি দেওয়া যেতে পারে, বা হরমোন থেরাপি দেই, আর অথবা সার্জারি করা যায়। তাহলে এগুলা হচ্ছে ক্যান্সারের ট্রিটমেন্ট। আর ক্রনিক ডায়রিয়ার কজের মধ্যে আছে ইরিটেবল বাউল সিনড্রোম, বাউল ডিজিজ। আপনারা অনেকেই দেখবেন আপনাদের আর আছে ইনফ্লামেটরি বাউল ডিজিজ। ইনফ্লামেটরি বাউল ডিজিজ হচ্ছে আইবিএস, যেটা ইরিটেবল বাউল ডিজিজ, আর একটা ইনফ্লামেটরি বাউল ডিজিজ। আইবিএস যেটা, আইবিএস হচ্ছে আপনাদের অনেকেই দেখবেন, কারো কাছে হয়তো শুনবেন, কয়েকদিন হচ্ছে কনস্টিপেশন থাকে, আবার কয়েকদিন ডায়রিয়া, আবার পরে কয়েকদিন কনস্টিপেশন, মানে এটা সারা বছর তার চলতেই থাকে। একবার কনস্টিপেশন, একবার ডায়রিয়া, এটাই হচ্ছে ইরিটেবল বাউল ডিজিজ। তো কেউ ভালো হয় না, আইবিএস কখনো ভালো হয় না। ম্যাম, আইবিএস এ যেটা করতে হবে, হ্যাঁ, এটার কোনো ট্রিটমেন্ট নেই ম্যাম? না পার্মানেন্ট ট্রিটমেন্ট নাই, এটা হচ্ছে কন্ট্রোল করে রাখতে হয় বিভিন্ন, ওই যাতে স্টুলটা নরম থাকে ওই ধরনের খাবার বেশি খেতে হবে, ডায়রিয়া আবার যাতে না হয়। আর হলে ডায়রিয়ার ওষুধ, ইয়ের ওষুধ, মানে এইগুলা দিয়েই চলতে হবে সোজা কথা, কিন্তু পার্মানেন্ট সলিউশন নাই এটার। আচ্ছা, তারপরে আছে ম্যাল অ্যাবজর্পশন। ম্যাল অ্যাবজর্পশন তো বুঝতেই পারেন, অ্যাবজর্পশন যদি ঠিক মতো না হয়। প্যানক্রিয়েটাইটিস, ক্রনিক প্যানক্রিয়েটাইটিস, যদি প্যানক্রিয়াসে ইনফ্লামেশন বা ইনফেকশন হয়। সিলিয়াক ডিজিজ, টপিক্যাল স্ক্রু, এগুলো আমাদের দেশে কমন না, সিলিয়াক ডিজিজ, টপিক্যাল স্ক্রু। আচ্ছা, এটা গেল। এরপরে কি আছে? এরপরে দেখেন হচ্ছে ভমিটিং, সরি, কনস্টিপেশন। আচ্ছা, এখন ডায়রিয়া হলে আমরা কি করব? ডায়রিয়া হলে আমরা যেটা করব, ডায়রিয়ার কিন্তু অ্যান্টিবায়োটিক, যদি ব্যাকটেরিয়া দিয়ে হয় অ্যান্টিবায়োটিক খাবো টাবো, এগুলো সব ঠিক আছে, অ্যান্টিবায়োটিক এমনিতেও খাওয়া হয়। যদি ডিসেন্ট্রি টাইপ থাকে তখন আবার মেট্রোনিডাজল অ্যাড করতে হয় প্যারাসাইটের জন্য, এগুলো ঠিক আছে। কিন্তু মেইন যে ব্যাপারটা, ডায়রিয়াতে কিন্তু পেশেন্ট মারা যায় হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে, ডিহাইড্রেশনে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে। কারণ ফ্লুইড একা তো আর যায় না, প্রচুর ফ্লুইড যাচ্ছে, সাথে ইলেকট্রোলাইট গুলো বের হয়ে যাচ্ছে শরীর থেকে, তখন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। তাহলে ডায়রিয়াতে পেশেন্ট মারাই যায় হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে। তাহলে এটার প্রথম কথা হচ্ছে এগুলো দিতে হবে বডিতে, প্রচুর পরিমাণে স্যালাইন দিতে হবে। যতবার পেশেন্ট বাথরুমে যাবে, প্রতিবার পায়খানার পরে, পাতলা পায়খানার পরে তাকে স্যালাইন দিতে হবে, বুঝলেন? তাহলে যতবার পাতলা পায়খানা ততবার স্যালাইন, এবং এই স্যালাইনটাই হচ্ছে লাইফ সেভিং।
স্যালাইন না থাকলে কিন্তু ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে আরো অনেক হার্ট পেশেন্ট মারা যেত। পানি দিতে গেছিলাম কিন্তু এটা ভরে পানি পড়ে গেছে। থাক, এটা ইয়ে আছে, শুকাই যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে যেটা বলতেছিলাম যে এটা একদম লাইফ সেভিং, ইলেকট্রোলাইটটা যাতে ইমব্যালেন্স না হয় সেই জন্যই আপনার স্যালাইন চেক করা হয়। এবং এই স্যালাইনটা আপনারা কি জানেন, এই স্যালাইনটা কিন্তু আমাদের দেশে তৈরি হয়েছে ফার্স্ট আইসিডিডিআরবি এই স্যালাইনটা উদ্ভাবন করছে, এটা আপনারা জানেন? জি ম্যাম। জি ম্যাম। এবং এই আইসিডিডিআরবির এই অল্প কয়েক টাকার স্যালাইন দিয়ে লক্ষ লক্ষ মানুষ সুস্থ থাকতেছে। আগে কিন্তু এই ডায়রিয়াতে গ্রামের পর গ্রাম মানুষ মরে যেত। হয়তো আমাদের দেশে না হয়ে বা ইয়া থাকলে আইসিডিডিআরবি এটার জন্য একটা নোবেল পেতেই পারতো, এত এত মানুষ লাইফ সেভ করছে। ইভেন এই যে কলেরার জন্য যেটা আপনাদের বললাম রাইস স্যালাইন, এই রাইস স্যালাইনটাও কিন্তু আইসিডিডিআরবির আবিষ্কার। আর অনেক কিছু আছে, আইসিডিডিআরবি খুবই ভালো একটা প্রতিষ্ঠান এবং এখানকার টেস্ট বলেন সবকিছু কিন্তু একদম অ্যাকুরেট। বাইরের দেশে এটাকে কাউন্ট করে ওরা, বাইরের দেশে কিন্তু সব জায়গার টেস্ট কাউন্ট করে না। আচ্ছা যাই হোক, তাহলে কি যেন বলতেছিলাম, তাহলে ডায়রিয়াতে মেইন হচ্ছে আর ওরসালান যদি কেউ এমনি না খেতে চায়, ওই যে কি ওরসালান বানানোর নিয়ম বলেন তাড়াতাড়ি। জি ম্যাম। ওরসালান হাতে হাতে কিনে বানায় বাসায়। ম্যাম, গুড় 1 মুঠ, 1 চিমটি লবণ 1 চিমটি লবণ, আর পানি। পানি কতটুকু? পানি হচ্ছে ম্যাম হাফ জগ, হাফ লিটার। হাফ লিটার, সরি। আধা লিটার। হ্যাঁ, এই যে ওআরএস দিব, ওআরএস কিন্তু হাফ লিটার পানিতে, এবং হাফ লিটার মানে হাফ লিটারই, হাফ লিটারের মধ্যেই আপনাকে গুলাতে হবে, আদারওয়াইজ কিন্তু ইলেকট্রোলাইট হয় বেড়ে যাবে অথবা কমে যাবে। হাফ লিটার মানে একদম হাফ লিটার। যে আপনি ভাবলেন তাড়াতাড়ি ঠিক করার জন্য 2টা দিয়া দেই, হাফ লিটার পানির মধ্যে 2টা গুলাই দেই, আমার তো টাকা পয়সা আছে, লাভ নাই, লাভ নাই মানে আরো অনেক লস। সো হাফ লিটারের মধ্যেই গুলাতে হবে এবং 6 ঘন্টা রাখতে পারেন, এর বেশি রাখার দরকার নাই। স্যালাইন একটা গুলায় 6 ঘন্টার বেশি রাখার দরকার নেই। আচ্ছা যাই হোক, আর তরল জাতীয় খাবার তখন বেশি বেশি খাবে পেশেন্ট। আচ্ছা এবার আসেন উল্টাটা, কনস্টিপেশন। কনস্টিপেশন মানে কি বলেন দেখি? কোষ্ঠকাঠিন্য। হ্যাঁ, কোষ্ঠকাঠিন্য বলতে কি বুঝেন এখন এটা আমাকে বলেন। মানে ম্যাম স্টুল ম্যাম হার্ড হয়ে যাবে। হার্ড হবে, ঠিক আছে। আচ্ছা, এই কোষ্ঠকাঠিন্য জিনিসটা হচ্ছে কি জানেন, যখন ফিসেসটা মুভমেন্টটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইনে, তো ফিসেস যাচ্ছে তাই না, এই লার্জ ইন্টেস্টাইনে স্পেশালি হচ্ছে সিগময়েড কোলন এইসব জায়গায় যে কি হয় আপনার ফিসেসের মুভমেন্টটা হচ্ছে স্লো হয়ে যায়। এখন ফিসেসের মুভমেন্টটা যখন স্লো হয়, ফিসেসটা ফার্দার আর সামনের দিকে যেতে পারছে না, তখন কি হয় এই ফিসেসটা আপনার সিগময়েড কোলনে অনেকক্ষণ পর্যন্ত অবস্থান করে। তাহলে এতক্ষণ পর্যন্ত ফিসেসটাকে সিগময়েড কোলনের মধ্যেই থাকতে হয়। থাকলে কি হবে, ওখান থেকে যত পানি আসে পানিগুলো সব অ্যাবজর্পশন হয়ে যায়, পানিগুলো অ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে যায়, তাহলে শুধুমাত্র স্টুলটা থেকে যায়। তখন তাহলে স্টুলটা কি হবে, যদি এখানে পানি না থাকে স্টুলের মধ্যে, স্টুলটা কিরকম হয়ে যাবে? ড্রাই হয়ে যাবে। ড্রাই হয়ে যাবে তাই না? তাহলে স্টুলটা তখন একদম ড্রাই হয়ে যাবে, ড্রাই হার্ড স্টুল, বুঝলেন?
তাহলে জি স্টুলটা ম্যাম। ড্রাই হবে, হাড়, স্টুল, এখানে ফেসেস লেখা, ফেসেস না কিন্তু ফিসেস, বানান ঠিক করে, FAE, হার্ড ফিসেস। তাহলে ডিসেন্ডিং কোলনে কি হবে, ড্রাই হার্ড ফিসেস থাকবে, অনেকক্ষণ পর্যন্ত জমা হবে যেহেতু ফ্লুইড গুলো সব অ্যাবজর্পশন হয়ে চলে গেছে, এটাকেই বলা হয় কনস্টিপেশন। তাহলে কনস্টিপেশন বুঝতে পারছেন? জি ম্যাম। জি ম্যাম। ওকে, আচ্ছা। তারপরে এখন কনস্টিপেশন আপনারাই বলেন, কনস্টিপেশনের কারণ কি কি হতে পারে, কি পানি কি কম কারণে খাওয়া ম্যাম। কনস্টিপেশন হতে পারে? পানি কম খাওয়া, আর ঠিক আছে, ম্যাম শাকসবজি কম খাইলে। শাকসবজি কম, ওকে, আর ফাইবার কম ইনটেক করলেন, আর ঠিক আছে তো, আর কি হতে পারে? আচ্ছা, তাহলে একটা হতে পারে যে আপনি আহ পানি কম খাচ্ছেন, আরেকটা হতে পারে আপনি ফাইবার কন্টেইনিং ফুডটা কম খাচ্ছেন। এছাড়া কি হতে পারে, বাউল হ্যাবিটটা আপনার ইররেগুলার, দ্যাট মিনস হচ্ছে আপনি কোনোদিন সকালবেলা বাথরুমে যান, কোনোদিন দুপুরে, কোনোদিন রাত্রে, আবার যান না একদিনে, মানে এই পুরো দিনই গেলেন না। তাহলে এরকম বাউল হ্যাবিট যদি হয়, ইরেগুলার বাউল হ্যাবিট, ইরেগুলার বাউল হ্যাবিটটা কিন্তু বাচ্চা বয়স থেকেই গড়ে ওঠে, হ্যাঁ। এই জন্য বাচ্চাদেরকে 2 বার করে বাথরুমে বসাতে হয়। আপনাদের কারো যদি কনস্টিপেশন থাকে তার জন্য সেম, 2 বার করে বাথরুমে বসবেন, বাথরুম হোক না হোক 2 বার বাথরুমে বসবেন। বুঝতে বুঝতে হয় কি আর চলে আসে। আচ্ছা, তাহলে বাল হ্যাবিটটা এবং রেগুলার একই টাইমে, সকালে বসলো রাতে বসলো, রেগুলার একই টাইমে বাথরুমে বসতে হবে। তাহলে বাল হ্যাবিট, এবং বাথরুম চেপে রাখা যাবে না, যখন আসবে তখনই, আবার অনেকে আছে অনেকক্ষণ চেপে চুপে রাখে তারপরে এই প্রবলেম হয়, তাহলে চাপে চুপে রাখা যাবে না, বাল হ্যাবিটটা রেগুলার করতে হবে। আচ্ছা, আর কি হতে পারে, ওভার ইউজ অফ লাক্সেটিভ। এখন কারো কারো ক্ষেত্রে এরকম হতে পারে যে সে একটু কনস্টিপেশন হলো সাথে সাথে যে ওষুধ খেয়ে ফেলতেছে, ওষুধ খেয়ে আবার ওটা একদম নর্মাল করে ফেলতেছে, কিন্তু এইভাবে করতে করতে যেটা হবে, একটা সময় যে এই ওষুধ ছাড়া তার আর ডেফিকেশন হবে না, নর্মাল ডেফিকেশন হবে না। তাহলে ওভার ইউজ অফ লাক্সেটিভও একটা কজ। আর ওই যে একটু আগে বললাম যে ডেফিকেশন রিফ্লেক্স আসছে, এক্সাইটেড হচ্ছে কিন্তু সে ডেফিকেশন করলো না। আর কি হতে পারে, যদি তার আহ ওইখানে কোনো সামনের দিকে তো যাবে তাই না, মুভমেন্ট হবে অ্যাবরাল ডিরেকশনে, এখন ওই মুভমেন্টের রাস্তায় যদি তার টিউমার থাকে, আলসার থাকে, স্টোন থাকে, তখন তো আর সামনের দিকে ঠিক মতো যেতে পারবে না, মুভমেন্টটা স্লো হয়ে যাবে। তাহলে তখনও কনস্টিপেশন হতে পারে যদি তার কোনো প্যাথোলজি থাকে ওই রাস্তায়। আর কি হতে পারে, যদি এই সিগময়েড কোলনটা স্পাজম হয়ে যায়, মাসল গুলা কনস্ট্রিকশন করে যায়, তাহলে সেখান দিয়ে আর সামনের দিকে যেতে কষ্ট হবে। তাহলে এগুলো হচ্ছে কনস্টিপেশনের কজ। এবং কনস্টিপেশনের ম্যানেজমেন্ট কি, তার বায়োল হ্যাবিটটা রেগুলার করতে হবে, একটু আগে বলছি 2 বার করে বাথরুমে বসতে হবে, তারপরে দরকার হলে লাক্সারি, আর যদি না হয়, এই আপনারা আবার জয়েন করেন, আবার জয়েন করেন, 5 মিনিটে এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আবার জয়েন করেন, হ্যাঁ, বের হয়ে গেলে আবার জয়েন করবেন। আচ্ছা, তাহলে তাকে রেগুলার পানি খেতে হবে, এবং ফাইবার কন্টেনিং যে ফুড গুলা আছে, ফাইবার কন্টেনিং ফুড গুলা অবশ্যই ইনটেক করতে হবে। আপনারা জানেন ফাইবার কন্টেনিং ফুড শাক সবজি তাই না, এগুলা ওটস আছে কার্বোহাইড্রেটের মধ্যে, যেগুলা যেগুলা পাবেন ফাইবার কন্টেনিং ফুড সেগুলা
আচ্ছা, আপনাদের এতগুলো স্টুডেন্ট বাকি আর কোথায় থাকে? ওরা জয়েন করে না কেন? না ওরা সব পারে? ফিজিওথেরাপির এই অবস্থা আমি জীবনেও দেখি নাই। অ্যাটলিস্ট মানে হ্যাঁ হয়, আপনাদের আস্তে আস্তে অবশ্য কোয়ালিটি কমতেছে যত দিন যাচ্ছে, আমি জানি না কেন, কিন্তু আপনারা একদম জয়েনই করেন না। 30 জন, আপনাদের স্টুডেন্ট কতজন? 60 জন না? 60 জন স্টুডেন্ট আর আপনারা 30 জন জয়েন করেন। আচ্ছা, তাহলে কনস্টিপেশন হলে ফার্স্ট আপনার যেটা আপনার বায়োল হ্যাবিটটা রেগুলার করতে হবে। আর কি করতে হবে, যে ফাইবার কন্টেইনিং ফুড গুলা ইনটেক করতে হবে, বেশি বেশি পানি খেতে হবে। ফাইবার কন্টেইনিং ফুড কি কি আছে এগুলো দেখে নেবেন। এবং আপনারা যেটা কনস্টিপেশন হওয়ার সাথে সাথে একদম ওই যে ওষুধ ওটা খাওয়া যাবে না। ফার্স্টে ট্রাই করতে হবে কিভাবে আপনি হচ্ছে শাকসবজিটা বেশি করে খাবেন। পেঁপে, হ্যাঁ পাকা পেঁপে। কি তারপরে হচ্ছে পাকা পেঁপে, যেটা পাকা পেঁপে খাবেন। ওটস খেতে পারেন। তারপরে আপনার অনেক সময় গ্রিন টিতেও কিন্তু কনস্টিপেশন রিলিভ হয়। তাহলে এই জাতীয় খাবারগুলা বেশি করে খাবেন। এবং সবচেয়ে ভালো কি, ইসবগুলের ভুসি যেটাকে আমরা বলি, ইসবগুলের ভুসি খেতে হবে। আচ্ছা, ইসবগুলের ভুসি, তাহলে এইগুলা খাবেন। এবং হচ্ছে ওই যে 2 বার করে বাথরুমে বসতে হবে। আর তারপরে যদি এগুলাতে কাজ না হয়, সেক্ষেত্রে কোনো আন্ডারলাইন ডিজিজ থাকলে ওগুলো ট্রিটমেন্ট করতে হবে। কাজ না হলে তখন আপনি যে ওষুধ ইউজ করবেন। আচ্ছা, বুঝতে পারলেন? আচ্ছা, আর কি আছে আপনাদের বাকি? ভমিটিং না? জি ম্যাম। আচ্ছা, একটু ভমিটিংটা দেখেন। এই ওটি আপনারা একটু থাকেন, ওরা আস্তে আস্তে আপনাদের ভমিটিংটা পড়ানো হয়ে গেলে আপনারা বের হয়ে যাবেন, ঠিক আছে? পিটি। আচ্ছা, ভমিটিংটা কি? ভমিটিংটা হচ্ছে এমন একটা ফিজিওলজিক্যাল প্রসেস, যেখানে কি, ফিজিওলজিক্যাল না, এটা একটা প্রসেস আর কি, যেখানে কি হবে, আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে কন্টেন্ট গুলি থাকবে, আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের কন্টেন্ট বলতে ডাইজেস্টিভ জুস বলেন, তারপরে যা যা আছে, আপার জিআইটি ফুড খেলেন, তাহলে ফুড আপার জিআইটি যেসব কন্টেন্ট গুলা থাকবে, এই কন্টেন্ট গুলো হচ্ছে জিআইটির দিয়ে আপনার বের হয়ে যাবে, মাউথ দিয়ে বের হয়ে যাবে। কখন বের হবে? যখন হচ্ছে এই জিআইটি কোন একটা পার্ট এক্সেসিভলি ইরিটেটেড হবে বা ফুলে যাবে, ওভার অথবা ওভার এক্সাইটেড হবে। খাবার দাবার বেশি খাবার খেয়ে ফেললেন, ফুলে যেতে পারে, ওভার ডিস্টেন্ডেড হয়ে যেতে পারে। তারপর কোন একটা ইনফেকশন দিয়ে ইরিটেশন হতে পারে। আর ওভার এক্সাইটেড হতে পারে আপনার, অথবা হচ্ছে আপনি কোন একটা খারাপ গন্ধ শুনলেন, খারাপ কিছু চোখে দেখলেন, সেক্ষেত্রে আপনার কি হতে পারে, যে আপার জিআইটিতে যেসব কন্টেন্ট আছে সবকিছু মুখ দিয়ে বের হয়ে যেতে পারে। এটাকেই বলা হয় ভমিটিং।
আই ভমিটিং বুঝছেন কিছু? জি ম্যাম। আই ভমিটিং বুঝতে পারছেন? আচ্ছা, ভমিটিং একটা আমরা পড়বো না, শুধু কজটা পড়বো। ভমিটিং এর কজ কি কি আপনারা বলেন, ভমিটিং এর কি কি কজ? এই ভমিটিং এর কজ কি? কেবলই তো বললাম, তাও বলতে পারে না ব্যাড স্মেল ম্যাম। গাধাগুলি। হ্যাঁ, কেবল কি বললাম যে জিআইটিটা যদি কোনো কারণে ইরিটেশন হয়, ডিস্টেন্টেড হয়, ওভার এক্সাইটেড হয়, সেটা বিভিন্ন ডিজিজ দিয়ে হতে পারে, মানে ইনফেকশনের কারণে হতে পারে। যেমন পেপটিক আলসার ডিজিজ, কারো গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে, অ্যাপেন্ডিসাইটিস হলে, কোলিসিস্টাইটিস মানে গল ব্লাডার ইনফেকশন, প্যানক্রিয়াটাইটিস তাহলে প্যানক্রিয়াসে ইনফেকশন, তাহলে এইসব কারণে হচ্ছে ভমিটিং হতে পারে। এছাড়া কেমোরিসেপ্টর যে ট্রিগার জোন থাকবে, মানে ব্রেইনে যে কেমোরিসেপ্টর ট্রিগার জোন থাকে, সেটা যদি কোনো কারণে স্টিমুলেটেড হয়, সেটা কখন স্টিমুলেটেড হতে পারে? বিভিন্ন ওষুধ দিয়ে, ড্রাগের মাধ্যমে। সেটা কিরকম, কি কি ওষুধ? অ্যামরফিন, মরফিন, অ্যান্টিবায়োটিক। অনেক সময় অ্যান্টিবায়োটিক খেলে আপনাদের দেখবেন বমি হয়, তাহলে এটা একটা সাইড ইফেক্ট। আর মরফিন, প্যাথিডিন এগুলা যদি সিজার হয় বা কোনো একটা অপারেশন হয়, তারপরে পেশেন্টকে পেইন কিলার দেওয়া হয়, দেখবেন পেইন কিলারের সাথে সব সময় বমির ওষুধ দেওয়া হয়, কারণ এই মরফিন, প্যাথিডিন এগুলা বমি করে, বমিটিং টেন্ডেন্সি বাড়ায় দেয়। আচ্ছা, এছাড়া হচ্ছে কোনো কারণে বডির মোশন চেঞ্জ হলে, দ্রুত ডিরেকশন বা রিদম চেঞ্জ হলে, যেমন ধরেন আপনি বাসে উঠলে অনেকে বমিটিং হচ্ছে, কারণ এই যে মোশন চেঞ্জ হয়। তারপরে হচ্ছে শিপে শিপে ওঠার পরে আর ভমিটিং হতে পারে, পাহাড়ের উপরে উঠলে হতে পারে। তাহলে মোশন চেঞ্জ হলে ভমিটিং টেন্ডেন্সি হতে পারে। আর কি, ওই যে একটাকে বললাম যে কোন একটা অর্ডার শুনলে, কোন একটা বাজে সিন দেখে, বা অন্য কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর, খুব ডিপ্রেশনে থাকলে অনেক সময় এরকম ভমিটিং হয়। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন ভমিটিং জি ম্যাম। কজ বুঝতে পারছেন? আচ্ছা, এখন এটা ইয়াকে ট্রিটমেন্ট কিছুই না। যদি কোনো কিছু দেখে টেকে ভমিটিং হয় বা কোনো গন্ধ শুনে, সেখান থেকে দ্রুত সরে যেতে হবে। মোশন সিকনেস এর জন্য হলে আপনার এটা এমনি চোখ টোক বন্ধ করে চলতে পারেন, যাতে বুঝতে না পারেন, নিজে যাতে ফিল না করেন, সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে। আর হচ্ছে বমির ওষুধ খেয়ে নিবেন না পারলে আর কি। আর যদি আন্ডারলাইন যে ডিজিজ গুলোর কারণে ভমিটিং হচ্ছে, সেই ডিজিজ গুলার ট্রিটমেন্ট করা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা অনেক সময় খাবার খেয়ে সাথে সাথে বের হয়ে যান, রোদ্রে টোদ্রে বা গাড়িতে সাথে সাথে উঠেন, তখন কিন্তু ভমিটিং টেন্ডেন্সি হয়। তাহলে হচ্ছে ওয়েটটা অ্যাভয়েড করতে হবে, খাবার খাওয়ার পরে ওয়েট করতে হবে, রিল্যাক্স হয়ে তারপরে বের হতে হবে, ম্যাম বুঝলেন? বমির ওষুধ খেলেও তো অনেক টাইমে বমি হয় তখন। সেটা আর কি বলবো বলেন, বমির ওষুধ খাওয়ার একটা ইয়া আছে। বমির ওষুধ খেতে হয় হচ্ছে খাবারের আধা ঘন্টা আগে, খাবার খাওয়ার আধা ঘন্টা আগে, বুঝলেন? জি ম্যাম। আচ্ছা, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? তাহলে কিন্তু পিটির কিন্তু শেষ, এরপরে পিটি মেটাবলিজম পড়বেন, ঠিক আছে? পিটির শেষ, এরপর পিটি পড়বেন হচ্ছে মেটাবলিজম। হ্যাঁ, আচ্ছা, তাহলে পিটি বের হয়ে যান। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা মেটাবলিজম পড়বো। কিন্তু কালকে যদি ক্লাস থাকে, কালকে ক্লাসটা কিন্তু হবে না।